সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি হাদির খুনিকে ধরা যায় এবং যদি জানা যায় কে তাকে পে করেছে, কে তাকে দিয়ে খুনটা করিয়েছে। হাদির ফ্যামিলি প্রশ্ন করেছে মাত্র 5-6 ঘন্টার মধ্যে, 6-7 ঘন্টার মধ্যে এই লোকগুলি সীমান্ত পার হয়ে গেল কিভাবে? নিশ্চয়ই তাদের ওখানে লোক ছিল। দেখুন, জুমার নামাজের পরে 2টার দিকে হাদি খুন হয়েছে। 2টার পরে আমি 7 ঘন্টাতে রাত 9টার সময় কি সীমান্ত খোলা ছিল? তারা কিভাবে গেলেন? কেন কেউ ধরতে পারলো না? এবং তারা বাইরে চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিদেশ থেকে এক সাংবাদিক কি করে জানলো? তার কাছে তথ্য কে পাঠিয়েছে? যারা পাঠিয়েছে তারা কি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠায় নাই? তারা কেন ব্যবস্থা নিল না? কার নির্দেশে, কার ইঙ্গিতে? এগুলো সব বুঝতে হবে। ওই যে বলা হচ্ছে না, এই আন্দোলনের পরে যে গুপ্ত এক পার্টি থেকে আরেক পার্টির মধ্যে গুপ্ত হয়ে থাকে, সেই গুপ্তরা কিন্তু কেবল আওয়ামী লীগেই গুপ্ত ছিল তা তো না ভাই। তারা সব জায়গায় গুপ্ত, যে গুপ্ত থাকতে পারে তারা সব জায়গায় গুপ্ত থাকতে পারে। গুপ্ত অবস্থায় কে কোথায় আছে তার অনুসন্ধান করাটা এখন জরুরি হয়ে গেছে। কারণ একটা কথা মনে রাখবেন, যদি হাদির বিচার যথাযথ না হয় এই দেশে, তাহলে কিন্তু এ ধরনের অপরাধ কমবে না, বরং বাড়তেই থাকবে। এবং অপরাধ বাড়লে তার প্রভাব জাতি হিসেবে আমাদেরকেও বহন করতে হবে। কিন্তু যে জিনিসটা আমার আলোচনার বিষয়, যেটা আমি গত 2 দিন ধরেই বলা শুরু করেছিলাম, এবং শরীফ ওসমান হাদি দিন গুলিবিদ্ধ হলেন তারপরের দিন থেকে আমি বলছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি চলছে। দেশের অভ্যন্তরে রাজনীতি চলছে, দেশের বাইরেও রাজনীতি চলছে। নানা ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি বিভিন্ন জনের। আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি এবং আমি বলেছি যে জিনিসটা সবচেয়ে বড় কাজ হলো, সবচেয়ে প্রথম কাজ হলো তার যিনি গুলি করেছেন তাকে, সেই লোককে ধরা। সেই লোককে ধরতে পারলে আমরা পেছনের লোকগুলিকে ধরতে পারবো, আমরা কারণটা জানতে পারবো। এ ধরনের ঘটনা কেন ঘটলো এটা কারণটা জানা খুব জরুরি। তা না হলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে, অদৃশ্য থেকে যাবে। আমার ভালো লেগেছে যে ইনকিলাব মঞ্চ, তার সঙ্গে যারা আছেন এখনও শরীফ ওসমান হাদির পরে, আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটা বোধহয় ভালোভাবে অগ্রসর হচ্ছিল। এই জন্য মনে হয়েছে যে এখন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটা বড় দাবি করেছেন। এবং সেই দাবিটা কি? তারা দাবি করেছেন যে 24 ঘন্টা তারা একটা আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র বিষয়ক যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছে, প্রধানমন্ত্রীর যে বিশেষ সহকারী আছেন খুদা বক্স চৌধুরী, তাদের দুজনকে। এখন হয়তো আপনারা বলবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিলেই তো হয়, আবার খুদা বক্স চৌধুরীকে দিতে হলো কেন? না, দিতে হলো, দেওয়াটা দরকার ছিল। এই কারণে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্বন্ধে খোঁজখবর রাখেন, যারা বাংলাদেশের পুলিশ বিভাগ সম্পর্কে খোঁজখবর রাখেন, এমন অনেক লোকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে যে কথাটা বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সহজ সরল টাইপের মানুষ। সহজ সরলতা কোনো যোগ্যতা নয় এই ক্ষেত্রে, কিন্তু তবুও এটা ওনার বৈশিষ্ট্য। যা কাজ পুলিশ যা করে অথবা যা করে না, যেখানে অগ্রসর হয় অথবা যেখানে থেমে থাকে, এই সব কিছুই নিয়ন্ত্রণ করেন আসলে এই খুদা বক্স চৌধুরী। এর কারণও আছে। এই ভদ্রলোক তো একসময় পুলিশেরই আইজিপি ছিলেন। পুলিশের এই সাবেক আইজিপিকেই তো প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী বানিয়েছেন এগুলিকে হেল্প করার জন্য। এবং এই জন্যই উনি বেসিক্যালি পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করেন। এ ধরনের কথা অনেকের কাছ থেকে আমি শুনেছি। কাজেই এবার উনাকে জবাবদিহিতার সামনে নিয়ে আসাতে আমার কাছে মনে হয়েছে যে ঠিক লোকটাকেই প্রশ্ন করা হয়েছে, ঠিক লোকটার কাছেই জবাব চাওয়া হয়েছে। এবং আমার মনে হয় এবার হয়তো কিছু হতেও পারে। 24 ঘন্টা আলটিমেটাম, ঠিক আছে, দেখি কি হয়। তারা কি বলেছে? তারা বলেছেন যে এই 24 ঘন্টার মধ্যে ধরতে হবে যে কারা হত্যাকারীকে ধরতে হবে এবং হত্যার কারণটা উদ্ঘাটন করতে হবে। এবং তারপর তারা আরও জানিয়ে, তারা খুদা বক্স চৌধুরীকে, ব্যক্তিগতভাবে খুদা বক্স চৌধুরীকেই তারা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা যে গত 1 সপ্তাহে পুলিশ কি কি কাজ করেছে তার হিসাবও জনগণকে দিতে হবে, প্রকাশ করতে হবে। মানে গত 1 সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনী অথবা খুদা বক্স চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনী তারা এই ওসমান হাদির হত্যাকারীকে ধরার জন্য অথবা হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য কি কি কাজ করেছেন তার হিসাব তারা চেয়েছেন। আমি জানি না কি হবে, তবে তারা এটাও বলেছেন
যে 21শে ডিসেম্বর মানে রবিবার বিকেল 5:15 তারা আবার শাহবাগে মিলিত হবেন এবং এ সময়ে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হলো এবং কোন কোন পদক্ষেপকে তারা গ্রহণযোগ্য মনে করছেন, কোনটাকে মনে করছেন না, তার ব্যাপারে তারা পরবর্তী কর্মসূচি কী হবে সেটাও দেবেন। আমি আশা করব যে তাদের এই আলটিমেটাম সরকার সিরিয়াসলি নেবে, আর না নিলে যে আন্দোলনটা হওয়ার কথা সে আন্দোলনে সবাই যাতে থাকেন এই অনুরোধ আমি করব। এখন আমি আরেকটা কথা বলি, যে কথাটা নাকি বলা আমি দুদিন ধরে বলছিলাম ওটা নিয়েও, যে এই যে শরীফ ওসমান হাদি তার মৃত্যুকে কেন্দ্র করে এই যে মিডিয়াতে আক্রমণ করা, প্রথম আলোকে আক্রমণ করা, আচ্ছা ব্যক্তিগত জীবনে আমি আমি আবার বলেছি আপনাদেরকে যে শরীফ ওসমান হাদির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল, যোগাযোগ ছিল, আমরা মাঝে মাঝে কথা বলতাম। আমি কিন্তু হাদিকে পছন্দ করতাম, আমি বারবার বলেছি পছন্দ করতাম। কেন করতাম তার একটা নমুনা আজকে আপনি দিচ্ছি, যে এই যে জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের অনেকের মধ্যে আপনি দেখবেন এক ধরনের অ্যারোগেন্সি কাজ করেছে, কিন্তু হাদির অ্যারোগেন্সির মধ্যে পার্থক্য ছিল, সে যে কথাটা বলতো লজিক দিয়ে বলতো, এবং তার অ্যারোগেন্সির মধ্যে আমি অন্ধত্ব কম দেখেছি। উদাহরণ দেব বলি, এই যে আজকে পরশুদিন যেটা হলো যে আপনার প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হলো, ডেইলি স্টারে আগুন দেওয়া হলো, আপনাদের মনে আছে প্রথম আলোর সামনে একবার এই ধরনের কিছু মোল্লা টাইপের লোক জড়ো হয়েছিল ওই আমেরিকার নিউ ইয়র্কে থাকা পলাতক ব্যক্তিটার আহ্বানে, এবং তার সঙ্গে সেখানে এই যে প্যারিসের আরেকজন ছিল, তারা সেখানে জিয়াফতের আয়োজন করেছিল, জিয়াফত করবে। এই প্রসঙ্গে আপনারা কি মনে করতে পারবেন শরীফ ওসমান হাদি কী বলেছিলেন? আপনি ইউটিউবে যান, ইউটিউবে যে শরীফ ওসমান হাদির নাম দিয়ে বাংলায় লিখে প্রথম আলো লিখে আপনি সার্চ দেন, পেয়ে যাবেন। কি বলেছিল আমি সেটাকে আপনাকে একটু পড়ে শোনাই, আমি ওনার কাছ থেকে হুবহু নিয়েছি। তিনি প্রথম আলো প্রসঙ্গে বলেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা কি তাদের পক্ষে দাঁড়িয়েছি? আমি বলি না। আপনি পারলে প্রথম আলোর বিপক্ষে আরও 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা এই কথা বলেছি। এই হলো শরীফ ওসমান হাদি। এই মব করাটাকে উনি পছন্দ করেন নাই। যারা মব ক্রিয়েট করেছে এভাবে একটা পত্রিকা অফিসের সামনে দাঁড়িয়ে সেখানে জিয়াফত দিয়েছেন, গরু জবাই করার কথা বলেছেন, গরু জবাই করেছেন, এই প্রক্রিয়াটাকে, এই আচরণটাকে শরীফ ওসমান হাদি পছন্দ করতেন না, এবং সেটা যে করতেন না এটা উনি প্রকাশ্যে বলেছেন। অথচ তার মৃত্যুর পর তার এই মৃত্যুকে কেন্দ্র করে এই মব বাজরা এবার কোনো দাঁড়ায় নাই, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তো নিশ্চিত যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা শরীফ ওসমান হাদির মতাদর্শের লোক না, তারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসে না, তারা কেবল এই মৃত্যুটাকে মৃত্যুটা তাদের দরকার ছিল, যে মৃত্যুটা হলে আমি মবটা ক্রিয়েট করতে পারবো। তাদের কাছে শরীফ ওসমান হাদি একটা টুলস, এই বললাম না বলির পাঠা, শরীফ ওসমান হাদি ছিল এদের কাছে বলির পাঠা। তার মৃত্যুটাকে তারা ব্যবহার করেছে। তারা হয়তো তার আরও আগেই মৃত্যু চেয়েছিল, আরও আগে মরলে আরও আগেই বোধ তারা করতে এই কাজগুলো। এই লোকগুলি নৃশংস, এই লোকগুলো দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এরা করতে চায়, এবং এদেরকে যারা করায় উৎসাহ দেয় তারাও করতে চায়। এই লোকগুলির সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে। আমি আরেকটা কথা বলি, আপনি দেখবেন শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এনসিপির নেতারা বড় বড় কথা বলেছেন, কিন্তু এনসিপি মাঝখানে রাজনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছিল। তারা এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতিতে আরও অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এবং আপনি দেখবেন গত কয়েকদিন এই সদ্য পদত্যাগকারী এক উপদেষ্টা মাথার মধ্যে পট্টি বেঁধে কি মানে এক জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছিল শরীফ ওসমান হাদিকে নিয়ে। তাদের সম্পর্কে শরীফ ওসমান হাদি কি ভেবেছিলেন, কি বলতেন, এটাকে আপনারা মনে করতে পারেন? এটাও ভিডিওতে পাবেন। আপনারা হাদি এনসিপি এটুকু লিখে ইউটিউবে বাংলায় লিখে সার্চ দেন, পেয়ে যাবেন উনি কী বলেছিলেন। এদের সম্পর্কে ওসমান হাদি বলেছিলেন এনসিপির সম্পর্কে সরাসরি যে এনসিপির 3টা অপরাধ। নাম্বার 1, ওরা জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, তেমনি এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। এই কথাটা বলতে আমাদের কলিজা ছিঁড়া যায়
আজ থেকে 10 মাস আগে যে ছেলেটাকে দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, সেই ছেলেটা, সেই সব ছেলে মেয়ে কীভাবে মাত্র 8-10 মাসের মধ্যে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তায় আমাদেরও ঘুম আসে না। এই কথা কিন্তু শরীফ ওসমান হাদি বলেছেন। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ভাই, এটা বানাই বানাই বলছি না। এরপরে আরও অনেক কথা বলেছেন। এরা কীভাবে দুবাইয়ে বিল্ডিংয়ের মালিক হয়েছেন, ফ্ল্যাটের মালিক হয়েছেন, এরা কীভাবে কোথায় কোথায় টাকা পাচার করেছেন, এবং কয়দিন পরে তারা যে বিদেশে চলে যাবেন, আমাদেরকে ফেলে চলে যাবেন, বিপদের মুখে রেখে চলে যাবেন, এই কথাগুলিও কিন্তু শরীফ ওসমান হাদি বলেছেন। এখন দেখবেন তাদের কান্নার শেষ নাই, তাদের বক্তব্যের শেষ নাই যে শরীফ ওসমান হাদি তাদের ভাই মারা গেছে, কি কান্না। তারাও শরীফ ওসমান হাদির এই মৃত্যুটাকে ব্যবহার করছে। তারা যদি শরীফ ওসমান হাদিকে ভালোই বাসত, তাহলে ওই সমস্ত অপকর্ম করার আগে 3 বার চিন্তা করত যে কাজটা আমার করা ঠিক হবে কিনা। তারা কেউ চিন্তা করে নাই। শরীফ ওসমান হাদি এদের সঙ্গে ছিলেন না, তিনি এদেরকে সমালোচনা করতেন। উনি যাদের সবচেয়ে বেশি সমালোচনা করতেন, সেই লোকগুলি এখন তার সবচেয়ে বড় প্রেমিকে পরিণত হয়েছে। নানা ঘটনা ঘটাচ্ছে নিজেদের সুবিধা লাভের জন্য, নিজেদের রাজনৈতিক ফয়দা লোটার জন্য। এইভাবে জিনিসটাকে দেখেন। হাদিকে শ্রদ্ধা করতে চান, হাদির কথাগুলো শুনে সেইভাবে শ্রদ্ধা করেন। হুজুগে মাতেন না, হুজুগে মাতলে ওই যারা তাকে নিয়ে রাজনীতি করতে চায় তাদের ফয়দা হবে, আপনার কোনো ফয়দা হবে না। আমি বারবার এই কথাটাই বলার চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রিয়াকশন দেখেছেন, কোনো ধরনের সরি ফিল করতে দেখেছেন? এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দায়িত্বে যারা ছিল, অন্ততপক্ষে তাদের পক্ষে থেকে তো একটা প্রোটেস্টিংয়ের একটা এক্সপোজিশন তো দেখার কথা ছিল যে হ্যাঁ, আমরা এই দায় নিয়ে আমরা আমাদের জায়গা থেকে পদত্যাগ করছি, আমরা দুঃখিত, আমরা এমন একজন মানুষকে রক্ষা করতে পারিনি যেখানে সবসময় আমরা জানতাম যে ইলেকশনকে সামনে রেখে যে কোনো ধরনের বিপদ আসতে পারে। সেখানে কোনো একজন এমপি তো আর নাই যে দায়িত্বশীল এই সিন্ডিকেট সরকার, মানে হল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সিন্ডিকেট একটা সরকার চালাচ্ছে, এই সিন্ডিকেটের কেউ কি এ পর্যন্ত বলেছে যে এই দায় নিয়ে আমি সরে গেলাম অথবা আমরা সরে গেলাম? তাহলে শেখ হাসিনার আমলের মন্ত্রীরা যদি এরকম ধরনের আচরণ করে থাকে, আমরা কেন সমালোচনা করেছি? কেন তাদের সমালোচনা করে আমরা তাদেরকে পতন করতে বাধ্য করেছি, পতন হতে বাধ্য করেছি, এবং তাদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য সবাই নেমে পড়েছিলাম কেন? এই সরকার তাহলে কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি? এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এতটা মানে অপদার্থ, এতটা অযোগ্য আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা, ক্যাবিনেট যতগুলি আছে, এর মধ্যে কাকে আপনি যোগ্য বলবেন? লেখেন তো। আপনাদেরকে আমি বলি, আপনারা বলুন তো, এই 18 কোটি মানুষকে চালাবার মতো একজন যোগ্য লোক এই বর্তমান সিন্ডিকেট সরকারে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা আলাদা, ওনাকে সম্পূর্ণভাবে আলাদা মানে ডার্কে রাখা হয়েছে। আমি বিশ্বাস করি উনি সোশ্যাল মিডিয়া চালান না, উনি প্রচুর কাজ করতে হয়, সারা দুনিয়াতে ওনার কানেক্টিভিটি রাখতে হয় আমাদের দেশের প্রয়োজনে, কিন্তু ওনাকে যারা গাইড করে বাংলাদেশের বর্তমানে কারেন্ট ইস্যুসগুলি, তারা সম্পূর্ণ ওনাকে ডার্কে রেখেছে, অন্ধকারে রেখেছে, এবং তারা একরকম তাকে সব কিছু থেকে দূরে রেখেছে। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই, এই সরকারের যারা দায়িত্বে আছে, আইজিপি, কমিশনার, ঢাকার কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং মাঝখানের মন্ত্রী একটা আছে খোদা বক্স, এই খোদা বক্স সাহেবের কোনো কি দায় নাই? আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আপনারা যদি মনে করেন এই লোকগুলির একসাথে এদেরকে তাড়ানো উচিত, এই ক্যাবিনেট থেকে প্লিজ এটাকে শেয়ার করে তাদের কান পর্যন্ত পৌঁছাই দেন। আপনারা তো এটা ওটা ভাঙতে যান, উচিত হলো আপনাদের এখনই এই শাহবাগ চত্বর মানে হাদি চত্বরে এখনই বসে এদের যতক্ষণ না পর্যন্ত এরা চেয়ার না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের এখানে ওঠা এটা হলো প্রধান দায়িত্ব। এখন পর্যন্ত এই নির্লজ্জ সরকারের একটা লোক এ দায় নেয়নি। কত বড় ঘটনা হয়েছে, হাদি আমাদের মাঝে আর নেই, হাদির কণ্ঠ আর আমরা শুনতে পাবো না। এটি কি হতে পারে? এই দায় কি কেউ নেবে না? এই হাদি চ্যাপ্টার কি এখানে শেষ? কোনোভাবে শেষ হতে দেওয়া যাবে না। হাদির মৃত্যুর পর আমাদেরকে অবশ্যই
একটা না একটা উদাহরণ তৈরি করতে হবে যে এভাবে কারো জীবন গেলে এটা হবে। এই উদাহরণ যদি না তৈরি করতে পারি তাহলে সামনে আরও জীবন যাবে। আমরা এভাবেই চ্যাপ্টার ক্লোজ করে আবারও নতুন করে মৃত্যুর অপেক্ষা করতে হবে। প্লিজ এটা করবেন না। দল মত নির্বিশেষে অন্তত পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ধরনের হুমকিকে সবাই একসাথে মোকাবেলা করুন, তাহলে সবাই বাঁচবেন। কেউ এককভাবে আর হুমকির সম্মুখীন হবেন না। আমার কথাগুলি লিখে রাখুন। আপনার প্রয়োজনে নিজেরা বিশ্লেষণ করুন। অন্ততপক্ষে সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে সবাই মোকাবেলা করতে হবে। এখানে কাউকে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নেই। 2, নির্বাচন কি হওয়া উচিত? আমি মনে করি নির্বাচন অবশ্যই হওয়া উচিত। 12 তারিখ ফেব্রুয়ারির যত ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে বানচাল করবার জন্য, পেছানোর জন্য, বিভিন্ন পাড়ার লোকজন যেভাবে সক্রিয় হচ্ছে, এই হাদির আপনার মনে রাখেন, হাদির যখন ঘটনা হলো এরপর প্রথম আলো, উদীচি, ছায়ানট এগুলি ভাঙতে যাওয়ার জন্য আপনারা অনেকে ডাক দিচ্ছেন, মনে করছেন অমুকের ডাকে তমুকের ডাকে বুঝে সবাই গেছে। যারা যাচ্ছে এদের পরিকল্পনা কী এটাও বুঝতে হবে। এরা কাদের হাতে হাত মিলিয়ে কী করছে এগুলি বুঝতে হবে। এদের উদ্দেশ্য কি? আমরা তো মনে করি আমি ডাক দিচ্ছি বুঝি চলে গেছে, ভাঙতে এত সহজ না। যারা ভাঙতে গেছে তারাও কারা এটাও বুঝতে হবে। আমার ডাকে কি আদতে আমার সেই দেশের পক্ষের মানুষ যাচ্ছে কি না সেটাও বুঝতে হবে। যারা যাচ্ছে তাদের উদ্দেশ্য কি এগুলিও বুঝতে হবে। এত সহজ না হিসাবগুলি। এখন সামনে 12 তারিখ নির্বাচন যদি না হয় তাহলে ধরে নিতে হবে হাদির মৃত্যু, হাদির যে ত্যাগ আবারও বৃথা যাবে। আমরা হাদিকে আবারও খুন করব যদি আমরা 12 তারিখে নির্বাচন একটা না করাতে পারি। কারণ হলো তৃতীয় শক্তি চাচ্ছেই যে নির্বাচন বানচাল করতে। দেখেন, হাদির এই ঘটনার পর যখন এই ভাঙচুর হলো, আমাদের দেশের প্রশাসনকে এতই দুর্বল, একটা জায়গায় এই প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করবার জন্য এগিয়ে আসেনি। তার মানে তারা চাচ্ছে এরকম একটা সিন ক্রিয়েট হোক। খুবই 2+2 4। দেখুন, আরও অনেক কিছু আছে, আমি জাস্ট তাড়াহুড়ো করে বলছি, ভিডিওটা শেষ করবো এখনই। আপনারা একটু মিলিয়ে দেখবেন, একটু মাথাটা খাটান, একটু মাথা খাটান। বিএনপি জামাত ইসলামের দাবি নয়, এটা এখন আমাদের সবার দাবি হওয়া উচিত। নির্বাচন হতেই হবে, এই সরকারকে এখান থেকে তাড়াতে হবে। এরপর অন্য কোনো শক্তি কোনোভাবেই যাতে সুযোগ না পায়। অবশ্যই এরপর প্রয়োজনে একটা গণতান্ত্রিক সরকার আসার পর, প্রয়োজনে 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর, পরের যদি কোনো সংকট আসে আবারও নির্বাচন হয়, আবার গণতান্ত্রিক উপায়ে নতুন সরকার আসবে। কিন্তু এখন একটি নির্বাচন অবশ্যই হওয়া উচিত, যেটির পক্ষে আমিও ছিলাম না। আমি মনে করি যে এখন নির্বাচন হওয়া উচিত, কারণ এখানে অনেক ধরনের ষড়যন্ত্রের ডালপালা চতুর্দিকে ছড়াচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। 3 নম্বর, আমরা এই যে ঘটনাগুলি হচ্ছে এগুলি দায় কি শুধুমাত্র এই প্রশাসন সরকার এগুলির দায় আমাদের যারা রাজনৈতিক দলগুলো রয়েছে। রাজনৈতিক দলগুলোকে যদি এখন আমরা সচেতন না করতে পারি যে এই মুহূর্তে সহাবস্থান, সহমর্মিতা এবং একে অপরের সাথে পাশাপাশি দাঁড়িয়ে সামনের সময়কে মোকাবেলা করবার জন্য দলগুলোর মধ্যে সমন্বয়টা খুবই প্রয়োজন। বড় যে দলগুলি রয়েছে তাদের মধ্যে সমন্বয় খুবই প্রয়োজন। তবেই সবাই একসাথে, দেখুন আপনারা এখন হয়তো ভোটের জন্য, এই যে জামাত ইসলাম আর বিএনপি এখন মুখোমুখি শুধুমাত্র ভোটের জন্য, আর কিচ্ছু না। এই যে 71কে সামনে আনা, 72কে সামনে আনা, 73 নিয়ে ঝামেলা, 24 নিয়ে ঝামেলা, সবই আওয়ামী ভোটার আর অন্যান্য নিজেদের ভোটার কীভাবে নিজেদের পক্ষে আনার জন্য, আর কোনো কিছু নাই। কিন্তু এই করতে গিয়ে যে ঘৃণার চাষ করা হচ্ছে, এতে করে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই ঘৃণার চাষ বা এই কথাগুলির মর্মার্থ সব নেতাকর্মীরা বোঝেন, আপনাদের বুঝতে হবে। আপনারা যারা ওই বড় বড় মাথাওয়ালা যারা মনে করছেন যে আমরা তো এই কারণে করছি, ছোট মাথাওয়ালারা এগুলি ভাবে না। তাদেরকে বোঝানোর জন্য আরও সময় দেওয়া উচিত। এই মুহূর্তে এখনও পর্যন্ত নতুন 24-এর পরে মাটিটা এখনও কাঁচা রয়ে গেছে। আপনারা এই কাঁচা মাটি নিয়ে নাড়াচাড়া করেন না, তাহলে কখনোই কোনো কিছু করতে পারবেন না। আগে গড়েন, এরপর এটাকে নিজেদের মতো করে সাজাতে পারবেন। এর আগে যদি টানা হেঁচড়া করেন তাহলে এটা করতে পারবেন না। একদম বারবার ভেঙে পড়বে, আর বারবার ভেঙে পড়লে এমন এক সময় আসবে তখন আর এটা দিয়ে কিছু বানাবার সুযোগ থাকবে না। ধন্যবাদ, ভালো থাকুন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমি সবার ভালোর জন্য কথাগুলি বলি, দেশের মঙ্গল চাই, আপনাদের সবার মঙ্গল চাই। ধন্যবাদ। মনে রাখতে হবে, শেষ করছি, আরেকটা কথা মনে পড়লো। আমি যতগুলি কথা বলেছি এ পর্যন্ত, আমি বিশাল কোনো পণ্ডিত নই, তবে সেই 24-এর পরবর্তীতে
এর আগে থেকে বলেছি সেগুলি 24-এর পরই বলেছিলাম এই পোলাপানগুলি ক্যাবিনেটে নেওয়া হয়েছে, এই সরকার বেশি দিন, এই ছেলেদেরকেও শেষ করে দেওয়া হয়েছে, 24কেও শেষ করে দেওয়া হবে। আমি যখন লিখেছিলাম যেদিন ক্যাবিনেট গঠন করা হয়েছিল ওই দিন লেখার পর আমাকে ইচ্ছামতো মানুষ গালাগালি করছে যে তুমি বেশি কথা বলো, তুমি এই সেই এইগুলো আমাকে কথাগুলিকে তোয়াক্কা করেনি। অনেক নেতিবাচক কমেন্ট পড়েছিল। আজকে সেই এক জায়গাতে এসছে, আমি যা বলেছি সেটাই হয়েছে। 24কে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে তারা। এরপরে দেখুন হাদির ব্যাপারে আমি অনেকগুলি ভিডিও করেছি, কোনো ভিডিও মিথ্যা হয়নি, সবগুলো ভিডিওতে আমার কথাগুলি সঠিক হয়েছে। থ্যাঙ্কস আল্লাহর কাছে, অন্ততপক্ষে আপনাদের কাছে কিছু বলবার সেই শক্তি আছে।